পশ্চিম এশিয়ায় হরমুজ খোলা রাখা অর্থব্যবস্থার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। ইরানের সঙ্গে ট্রাম্পের যুদ্ধবিরতির চেষ্টার প্রশংসা জানিয়েছেন মোদি। आपके प्रयासों के कारण पश्चिम एशिया में शांति की एक नई किरण नजर आ रही है और हम आशा करते हैं कि चिरस्थायी शांति बनेगी। हॉर्मुज का खुला रहना एक वैश्विक अर्थव्यवस्था के लिए बहुत ही अनिवार्य है। फ्रीडम ऑफ नेविगेशन सुनिश्चित होना चाहिए और इस पर हम सब ने मिलकर के बल देना चाहिए। मैरीटाइम ट्रेड की दुनिया में भारत के लाखों सी फेरर आज दुनिया के अलग अलग समुद्र में अपनी सेवाएं दे रहे हैं, विश्व की प्रगति में बहुत बड़ा योगदान दे रहे हैं। उनकी सुरक्षा भी उतना ही महत्वपूर्ण है। पश्चिम एशिया में शांति बहाल कराने के आपके भरसक प्रयासों का मैं पूरी प्रशंसा करता हूं और आपका अभिनंदन करता हूं। थैंक यू वेरी मच। थैंक यू फ्रेंड्स। थैंक यू। ভারতের পাশে থাকার বার্তা আমেরিকার প্রধানমন্ত্রী মোদীকে বার্তা মার্কিন প্রেসিডেন্টের। ভারতের উপর হামলা হলে আমি পাশে থাকব। ফ্রান্সে G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদি ট্রাম্পের বৈঠক। মোদির নেতৃত্বে ভারত অনেক কিছুই করতে পারে মন্তব্য ট্রাম্পের। He's a very tough negotiator. He's one of the toughest, actually. He's the most beautiful looking man. He looks so nice. He's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to. He looks so good. So he gets you by surprise. He's a tough trader. Do you expect India to play any role in West Asia? I do. I think India plays a big role in everything. As long as he's the leader, India's going to play a big role. How would you like to assure people of India? As long as I'm president, they have a great friend in the White House. If anybody attacks that man, we're going to be there. Now, if there's a new leader, I'm not sure about it. If they're attacked and he's the leader, we're going to be there to help. দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের আলোচনা আগামী দিনে ভারত আমেরিকা অনেক কাজ করবে মন্তব্য ট্রাম্পের। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের পর বলেন মার্কিন প্রেসিডেন্ট। Have very good conversations with Prime Minister Modi, India, and we're doing trade deals. We're doing a lot of things. A lot of things are happening between the United States and India. The United States is doing the best we've ever done. We have spending a lot of money in the United States, so we appreciate that. Jobs. I just want to say he's been my friend for a long time now, and we've always had a great relationship, and it's great to be with you. Thank you very much. Great to be with you. বাজেটের আগে জোড়া বৈঠক অর্থমন্ত্রী। দিল্লিতে নির্মলা সীতারামন, স্বপন দাশগুপ্ত সাক্ষাৎ। অশোক লাহিড়ির সঙ্গে বৈঠক স্বপন দাশগুপ্তর। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক। রাজ্য বাজেটের পরিপ্রেক্ষিতে অনেক রকম কনসালটেশন দরকার হয়। নীতি আয়োগটা অত কনসালটেশন না, ওটা মোর অ্যাডভাইজারি। এখন আমাদের যে নীতি হচ্ছে সেটা কেন্দ্রর সঙ্গে সহযোগিতা করেই আমরা কাজ করতে চাই। অনেক কেন্দ্রীয় প্রকল্প যেটা আমরা অ্যাভেল করিনি, যেটার সুবিধেগুলো আমরা নিইনি, বা কোনো কেন্দ্রীয় প্রকল্প আছে যেগুলো অর্ধ সমাপ্ত হয়ে পড়েছিল, সেই সবগুলোই একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে জিনিসটা একটু ডিসকাস করে জেনারেল আইডিয়া একটা হওয়া উচিত যে পশ্চিমবঙ্গ কি ভাবছে, কেন্দ্র কি ভাবছে, এই দুটোর একটা মিলন তো হতেই হবে। সেটাই আজকের বিষয় ছিল। রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে মৌসই। নবান্ন সভাঘরে মৌ স্বাক্ষরে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আছেন, রাজ্য পুলিশের ডিজি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ আধিকারিকরা ভার্চুয়ালি হাজিরা সব জেলার পুলিশ সুপারে। এই প্রস্তাব আমাদের জাতীয় রক্ষা ইউনিভার্সিটি থেকে গত বছর 2025 নভেম্বর মাসে এসেছিল। বিগত সরকার তারা এই বিষয়ে উদাসীন ছিলেন, তারা অবহেলা করেছেন। বর্তমান সরকার আসার পরে আমাকে এই বিষয়টি মহামান্য রাজ্যপাল লোকভবনে আমি তার সঙ্গে যখন দেখা করতে গেছিলাম, তিনি বলেছিলেন মিস্টার বিমল পাটেলের কথা। আমি পশ্চিমবাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই, পশ্চিমবঙ্গে বিগত দিনের মতো শাসকের আইন নয়, আইনের শাসন আমরা ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছি, আরো সুদৃঢ় করব। আমাদের পুলিশ কর্মীরা কেউ আহত হয়ে হসপিটালে যাবে না, আমাদের পুলিশ কর্মীদের গায়ে থেকে রক্ত বেরোবে না। আমরা সেইভাবে সুরক্ষিত পুলিশ তৈরি করব। জনগণের নিরাপত্তা এবং পুলিশের নিরাপত্তা এবং তাকে সুরক্ষিত রাখা দুটোই এই সরকারের দায়িত্ব, সে কাজটা আমরা করব।
আমরা বিগত দিনে দেখেছি যে পশ্চিমবাংলায় পুলিশের মধ্যে দক্ষতা থাকা সত্ত্বেও শুধুমাত্র তাদের প্রকৃতপক্ষে উপযুক্তভাবে তৈরি না করা, আত্মরক্ষার সামগ্রী, আধুনিক সামগ্রী না দেওয়া এবং তাদের পুলিশের সংখ্যা বৃদ্ধি না করার ফলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে যে আশা প্রত্যাশা জনগণ করেন বা আমরা করি সেখান থেকে অনেকটা দূরে সরে গেছে। আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্যে একটি উদ্যোগ আজকে আমরা চুক্তি করলাম। আমরা পুলিশের ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট বাড়ানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। রিক্রুটমেন্ট পলিসিতে আরো স্বচ্ছতা আনার জন্য আমরা তার ব্যবস্থা নিচ্ছি। আমাদের যে ট্রেনিং নিয়ে বসে আছে 16,000 কনস্টেবল, তাদেরকেও আমরা কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করছি। আধুনিক জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার পুলিশকে সম্পূর্ণ মদত দেওয়ার ব্যবস্থা করছে এবং সাথে সাথে আমরা অন্য রাজ্যগুলিতে যে 112 সিস্টেম চালু রয়েছে সেই 112 সিস্টেমও আমরা পুলিশের প্রত্যেকটা থানাতে গাড়ি দেওয়া, সাথে সাথে ইউআরটি যেমন হয় ইলেকশনের সময় কুইক রেসপন্স টিমের মতো, সেগুলো বানানোর আমরা দেওয়ার চেষ্টা করছি। এই এগ্রিমেন্টের ফলে আমাদের পুলিশের মধ্যে যে উচ্চমানের হিউম্যান রিসোর্সেস রয়েছে তাকে আমরা প্রকৃতপক্ষে মূল্যায়ন করতে পারবো, তৈরি করতে পারবো। আগামী দিনে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, নারী নিরাপত্তার ক্ষেত্রে, আমাদের বাংলাদেশ সন্নিহিত সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত জাস্টিস দেওয়ানোর ক্ষেত্রে বা অভিযুক্তদের বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের বাহিনী অত্যন্ত উচ্চতার সঙ্গে তৈরি হয়ে উপযুক্ত সার্ভিস দিতে পারবে। এবারে দুর্গাপূজার স্পেশাল চমক, গ্লোবাল ট্যুরিজম সার্কিটের মাধ্যমে দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই টার্গেট। বেঙ্গল ট্যুরিজমকে সবার সামনে তুলে ধরাই উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের সহযোগিতায় কাজ এগোবে বললেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। আমরা চেষ্টা করছি এবারের দুর্গাপুজোয় একটা বিশেষ চমক রাখবার। গ্লোবাল ট্যুরিজম সার্কিটে দুর্গাপুজোকে কিভাবে আমরা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়ে বেঙ্গল ট্যুরিজমকে কিভাবে বুস্ট আপ করা যায়, বেঙ্গলকে কিভাবে শোকেস করা যায়। কারণ প্রধানমন্ত্রী ভারতবর্ষের যে হিডেন স্ট্রেংথ হিসাবে তিনি ট্যুরিজমকে এক্সপ্লোর করার কথা বলেছেন। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পর্যটনকে বিশ্বের মানচিত্রে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করব। তার জন্য আধিকারিকদেরকে অনুরোধ করেছি নির্দিষ্ট একটি প্ল্যান প্রপোজাল তৈরি করা। গ্লোবালি দুর্গাপুজোকে তুলে ধরা শুধু নয়, সারা বিশ্ব জুড়ে প্রবাসী যে বাঙালি যারা দুর্গাপুজো করেন তাদেরকেও এই মানচিত্রে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় তার রুটম্যাপ তৈরি করবার একটা চেষ্টা করছি। ইট উইল বি ওয়ার্ল্ড ক্লাস ইভেন্ট, তার একটা প্রস্তুতি নেওয়া আমরা শুরু করেছি। বাগবাজার ঘাটে সাফাই অভিযানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 21শে জুন বিশ্ব যোগ দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি। 3 দিনের স্বচ্ছতা অভিযান বাগবাজার ঘাটে পৌঁছে প্রথমে গাছ লাগালেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়। এরপর মন্দিরেও যান মুখ্যমন্ত্রী। গঙ্গা দূষণ মুক্ত করতে জোর ঝাঁটা হাতে বাগবাজারে গঙ্গার ঘাট সাফাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। वेलकम। पश्चिम बंगाल सरकार, कलकत्ता कॉरपोरेशन, सब हम लोग प्रधानमंत्री जी को स्वच्छ से स्वागत करूंगा। इसका पूरा तैयारी चल रहा है, एक दिन का नहीं। ये जो
आदत खत्म हो गया था, ये आदत को वापस लाने के लिए ये कदम। पूरा कलकत्ता को, पूरा बंगाल को साफ सुथरा रखना चाहिए। डेवलपमेंट तो होगा, बेरोजगारी तो खत्म होगा, कानून व्यवस्था तो तंदुरुस्त होगा, लेकिन साथ साथ स्वच्छता का भी जरूरत है। इतना अच्छा गंगा देखिए, अभी तो समार चल रहा है, इतना पानी देखिए कैसे, इसके ऊपर काम करना चाहिए। नमामि गंगे स्कीम में यहाँ बंगाल में काम नहीं हुआ, एसटीपी का लिए लैंड प्रोवाइड नहीं किया। पिछले सरकार उनका सोच बहुत नेगेटिव था। माता गंगा को क्लीन करना चाहिए, अच्छा करना चाहिए, ये काम शुरू हुआ। देख लीजिए किस तरीके से काम हो रहा है। हमारी कलकत्ता कॉरपोरेशन केएमसी का एडमिनिस्ट्रेटर, उनका लीडरशिप में मंत्री जी है, उनका निगरानी में पूरा काम चल रहा है। इसमें आने वाला दिन में माता गंगा को और भी क्लीन करके ठीक ठाक करके नमामि गंगा प्रोजेक्ट को हम लोग पूरा करूंगा। और बहुत सारा एसटीपी के लिए भी हम लोग इफ नेसेसरी स्टेट गवर्नमेंट विल परचेज द लैंड फॉर एसटीपी। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগে সেজে উঠছে শহর কলকাতা। শহর কলকাতাকে মূলত স্বচ্ছতার মাধ্যমেই সাজিয়ে তোলার যে পরিকল্পনা কলকাতা পুর সংস্থার মাধ্যমে রাজ্য সরকার নিচ্ছে, তাতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে কলকাতা পুর সংস্থার তরফে। আজকে সকাল সকাল বাগবাজার সারদা মায়ের ঘাট, সেই ঘাটে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিজে এলেন, সেই ঘাটকে তিনি নিজে পরিচ্ছন্ন করলেন এবং এই গোটা পরিচ্ছন্নতার অভিযান যে একদিনের কোনো বিষয় নয়, এই স্বচ্ছতা সে স্বাগত শুধুমাত্র একটা কর্মসূচি নয়, বরং একটানা এই পর্ব রাজ্য সরকারের নিজের উদ্যোগে চালিয়ে যাবে, সেই বিষয়টাই স্পষ্ট করলেন তিনি। প্রধানমন্ত্রীকে স্বচ্ছতার মধ্যে দিয়েই স্বাগত জানানো হবে শহরে, তেমনটাই জানালেন তিনি। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। যোগা দিবসের প্রস্তুতি তুঙ্গে। প্রথমবার যোগা দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী 21শে জুন রেড রোডে যোগা দিবসে থাকবেন মোদী। রেড রোডে বিশ্ব যোগা দিবসের প্রস্তুতি তুঙ্গে। আগামী 21শে জুন বিশ্ব যোগ দিবস, আর সেই যোগ দিবস উপলক্ষে মেগা ইভেন্ট কলকাতায় এবং রাজ্য সরকারের উদ্যোগে এবার যোগ দিবস পালন হবে রেড রোডে, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1000-এর বেশি দেশ ছাড়িয়ে বিদেশের যারা খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড় এবং যারা অ্যাথলেটিক্স, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই যোগ দিবসের অনুষ্ঠানে। বিছানো 3 নম্বর কর্ডনের নিচে বিছানো যে ত্রিপল, সেখানে সেই জায়গায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রাজ্যপাল সহ একাধিক মন্ত্রী এবং রাজ্যের মন্ত্রীরা শুধু নয়, কেন্দ্রের একাধিক মন্ত্রীরা উপস্থিত থাকার সম্ভাবনা শোনা যাচ্ছে। সব মিলিয়ে যোগ দিবস উপলক্ষে আগামী 21শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতায় আসছেন। তার আগে সাজো সাজো রব গোটা শহর জুড়ে এবং রেড রোডে যোগ দিবস পালনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও একেবারে তুঙ্গে। শেষ মুহূর্তের টাচ আপ বলা যায় চলছে এই মুহূর্তে রেড রোড চত্বরে। ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। 21শে জুন বিশ্ব যোগা দিবস, আর তার আগে চলছে প্রস্তুতি। বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সে যোগাসনে 2 মন্ত্রী, যোগাসনে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। বাঁদিকে ঘোরা, শ্বাস নিতে নিতে ফিরে আসুন। এটি একটি চক্র। মাথাকে যতটা আরাম করে পিছনে নিয়ে যাওয়া যায় ততটা নিয়ে যান। এটি একটি চক্র। এটি আরো একবার পুনরাবৃত্তি করুন। 3 থেকে 10 বার শ্বাস নিন এবং ছাড়ুন। গোড়ালি নিচে নামান। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে যোগা সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে, কিন্তু আজকে সারা পৃথিবীতে হলিউড বলুন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলুন, সবাই নিজের স্বাস্থ্য, মানসিক এবং শারীরিক সুস্থ থাকার জন্য যোগ দিবস অবলম্বন করেছে। সুতরাং সেইটাকে যেখানে ইন্টারন্যাশনাল যোগা ডেকে আজকে পশ্চিমবঙ্গ এবং কলকাতাকে বেছে নেওয়া হয়েছে, যখন সারা পৃথিবীর চোখ কলকাতার দিকে থাকবে, তখন সেই প্রেজেন্টেশনটাও যেন ঠিকমতো হয়। আমরা আজকে শুভারম্ভ করতে চলেছি। আমরা রাজনীতি আর বিতর্কের মধ্যে থাকতে চাই না, পজিটিভ যা কিছু তাদের তাই নিয়েই আমরা এগোতে চাই। যোগেই মুক্তি,
রোগ মুক্তি। মন চনমনে ভারতে যে বিশ্বের যোগ গুরু তা প্রমাণ করার কাজটা শুরু হয় 2014 সালে। কেন্দ্রে বিজেপি সরকার আসার পর মোদী সরকারের উদ্যোগেই 2015 সাল থেকে 21শে জুন দিনটিকে বিশ্বজুড়ে যোগ দিবস হিসেবে পালন করা হয়। এবছর এই প্রথম যোগ দিবসের মূল অনুষ্ঠান এই শহরে। থাকছেন প্রধানমন্ত্রী নিজে। চর্চাই ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া, যা ভারত থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছিল। आइए हम एक अंतर्राष्ट्रीय योग दिवस को आरंभ करने की दिशा में कार्य करें, যার সৃষ্টি ভারতে, দাপট বিশ্বজুড়ে। শিকাগোয় যোগ দর্শন তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ তা পরিণত আন্তর্জাতিক উৎসবে। 21শে জুন সারা পৃথিবীতে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস। যোগ শব্দটি সংস্কৃত যুজ ধাতু থেকে এসেছে, যার অর্থ যুক্ত করা। পুরাণ মতে শিবই হলেন আদি যোগী। প্রায় 10,000 বছর আগে হিমালয়ের ক্রান্তি সরোবরের তীরে আদিযোগী শিব বশিষ্ঠ, মরীচি, পুলত্ত, পুলহ, অত্রি, অঙ্গিরা ও ত্রতুকে যোগ বিদ্যা জ্ঞান দেন। এই সপ্তঋষি বিশ্বে যোগ বিদ্যার প্রচার প্রসার করেন। হরপ্পা ও মহেঞ্জোদারো থেকে ধ্যানমগ্ন যোগাসনের মূর্তি ও মুদ্রা পাওয়া গিয়েছে, যা প্রমাণ করে প্রাক বৈদিক সভ্যতায়ও যোগ প্রচলিত ছিল। প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে যোগের উল্লেখ পাওয়া যায়। সে যুগে মূলত ধ্যান, স্তোত্র এবং আধ্যাত্মিক সাধনা হিসেবে যোগ চর্চা হতো। পরবর্তীতে ঋষি পতঞ্জলি তার অষ্টাঙ্গ যোগের মাধ্যমে যোগ দর্শন শাস্ত্রের পদ্ধতিগত দিক তুলে ধরেন। ওই একই সময়ে বৌদ্ধ দর্শন শাস্ত্র ও জৈন ধর্মে যোগ বিদ্যার উল্লেখ পাওয়া যায়। তবে বিশ্বের দরবারে যোগ প্রথম পৌঁছয় স্বামী বিবেকানন্দের হাত ধরে। 1893 সালে শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ যোগ ও রাজযোগের দর্শন তুলে ধরেন। সময়ের সঙ্গে সঙ্গে ভারতে যোগ চর্চা কমে। বিদেশি সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছিল যোগ চর্চা। স্বাধীনতার পরেও পরিস্থিতির বিশেষ বদল হয়নি। কিছু ব্যক্তিগত উদ্যোগ ছাড়া যোগ চর্চার প্রসারে তেমন কোনো কাজ হয়নি। প্রজন্মের পর প্রজন্ম বেছে নিয়েছে শরীর চর্চার বিদেশি পথ, জিম, অ্যারোবিক্স, জুম্বা। কেন্দ্রে বিজেপি সরকার আসার পরই ফের যোগ চর্চায় নজর। 2014 সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রীর প্রস্তাব ব্যাপক সাড়া ফেলে। কোনো ভোটাভুটি ছাড়াই 177 দেশ এই প্রস্তাব সমর্থন করে এবং 21শে জুনকে বিশ্ব যোগ দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। একুশে জুন দিনটিকেই কেন বিশ্ব যোগ দিবস হিসেবে বেছে নেওয়া হলো? 21শে জুন উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন। এই দিনটিকে সূর্য দক্ষিণায়নে প্রবেশের ক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এই দিনটি যোগ ব্যায়ামের জন্য অত্যন্ত অনুকূল। 2015 সালের 21শে জুন প্রথম বিশ্ব যোগ দিবস দিল্লিতেই। আসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। 84টি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রায় 36,000 মানুষ 35 মিনিট ধরে 21টি যোগাসন অনুশীলন করেন। এই বিরাট কর্মযজ্ঞে 2টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল। প্রথমত বৃহত্তম যোগ ব্যায়াম ক্লাস, দ্বিতীয়ত সবথেকে বেশি সংখ্যক দেশের মানুষের একসঙ্গে যোগ চর্চা। 2026 সালে আন্তর্জাতিক যোগ দিবসে বিশ্বের নজর থাকবে এই বাংলায়, কলকাতায়। রেড রোডে যোগ পার্বণ। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত 30,000 মানুষ যোগা করবেন। এই বছরের থিম যোগা ফর হেলদি এজিং বা স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। নিউজ 18 বাংলা।
ধৃত উদয়ন গুহকে নিয়ে কোচবিহারের পথে পুলিশ। কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেফতার উদয়ন। সড়ক পথে উদয়ন গুহকে নিয়ে দিনহাটার পথে পুলিশ। মালদার গাজল পেরিয়ে কোচবিহারের পথে উদয়ন। এই মুহূর্তে কোথায় কি অবস্থান জানবো, সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদমই দেখো, তুমি যেমনটা বলছিলে যে উদয়ন গুহকে ফুলবাগানে গ্রেফতার করা হয়, এরপর তাকে সড়ক পথে নিয়ে যাওয়া হচ্ছে দিনহাটা, এবং এখনো 15 মিনিট আগে, ধরো 11:15টার সময় তাকে নিয়ে পুলিশের গাড়ি গাজল, মালদার গাজল ক্রস করে এবং তাকে সড়ক পথেই নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেটা খবর যে সকালের মধ্যেই তিনি কিন্তু কোচবিহারে পৌঁছে যাবেন। আজকে যখন তোমার গাজল টোল গেটে তাকে আমাদের ক্যামেরায় আমরা ছবি বন্দি করি, তার ছবি তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কোনো কথা বলতে চান কিনা তার গ্রেফতারি নিয়ে। এই নিয়ে কিন্তু কোনো বক্তব্যই বলেননি এবং তিনি হাতের ইশারায় স্পষ্ট বলে দেন যে তিনি এখনই কিছু বলতে চাইছেন না এই গ্রেফতারির বিষয়ে। তবে যথেষ্ট বিধ্বস্ত, একই সঙ্গে চিন্তাগ্রস্ত দেখিয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে, কারণ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে এবং এই অভিযোগেই তাকে কিন্তু কোচবিহার পুলিশ কলকাতার ফুলবাগান থেকে তাকে গ্রেফতার করে। এরপর তাকে নিয়ে যাওয়া হচ্ছে সড়ক পথে কোচবিহারে এবং সেখানেই কালকে কিন্তু আদালত সভা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যে শরীরী ভাষা, তাতে যেটা বলছিলাম যে বিধ্বস্ত দেখিয়েছে রীতিমধ্যে, একই সঙ্গে দুশ্চিন্তাগ্রস্ত। সংবাদ মাধ্যম থেকে বারবার যখন প্রশ্ন করা হয় তিনি কিছু বলতে চান, কিন্তু তিনি কোনো কথাই বলেননি এবং হাত নেড়ে জানিয়ে যান যে তিনি কোনো কিছু বলবেন না। ওকে। উদয়ন গুহ গ্রেফতার। কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। গাড়িতেই প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে নিয়ে কোচবিহারের পথে পুলিশ। আপনাকে অ্যারেস্ট করলো কেন? আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাকে দিনহাটা। অভিযোগ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দিনহাটা পৌরসভাতে উদয়ন গুহ চেয়ারম্যান থাকাকালীন বেআইনিভাবে গরিব বেনিফিশিয়ারি যারা ঘর পাওয়ার যোগ্য তাদের কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলেন। দিনহাটা শহরে প্রায় 4.5 কোটি উপরে টাকা তুলেছিল। যার বাড়ি 3তলা ছাদ আছে বাড়িতে, তাদেরকেও উনি আবাস যোজনা ঘর দিয়েছেন। পুলিশ সেই সময় ব্যবস্থা নেয়নি, কারণ সেই সময় শাসক দল মন্ত্রী ছিলেন। মন্ত্রীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সেই সময় অভিযোগও নিতে চায়নি। পুলিশ প্রশাসন যে আজকে সক্রিয় ভূমিকা পালন করছে, তারা যে আইনের রক্ষক, সত্যি সেটা আজকে প্রমাণিত হচ্ছে। বেলা গুহ দুস্থ মহিলা শিশু কল্যাণ সমিতি আছেই, অথচ তারপরে নতুন করে আর একটা শিশু মঙ্গল কমিটি তৈরি করা হলো, সেটা সম্পূর্ণরূপে বেআইনিভাবে। গ্রামের বিভিন্ন এলাকা থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে উনি পয়সা তুলেছিলেন, যারা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, সরাসরি যুক্ত ছিলেন বা সমর্থক ছিলেন, তাদের কাছ থেকে জোর জবরদস্তি উনি পয়সা আদায় করেছিলেন। পালা বদলের পর রাজ্য প্রশাসনে বড় সড় রদবদল। 162 WBCS অফিসারের রদবদল করল নয়া সরকার। মুখ্যমন্ত্রী গ্রিভান্স সেলে আনা হলো 4 দক্ষ WBCS অফিসারকে। কেন বদল, কথা বলবো। সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্য সরকার পালা বদলের পর প্রথমবার এত বড় সড় রদবদল হলো রাজ্য প্রশাসনে। মোট 162 জন WBCS অফিসারকে রদবদল করা হলো, যার মধ্যে বেশিরভাগই দেখা গেল একাধিক WBCS অফিসারকে অতিরিক্ত জেলাশাসক পদে উন্নীত করা হলো। আবার দেখা যাচ্ছে কিছু কিছু WBCS অফিসারকে তাদেরকে SDO পদে রদবদল করা হলো। আবার কিছু কিছু WBCS অফিসারকে তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্ট অর্থাৎ দপ্তরের অতিরিক্ত সচিব বা স্পেশাল সেক্রেটারি পদে রদবদল করা হয়েছে। অর্থাৎ সাম্প্রতিক সময় রাজ্যে সরকার পালা বদলের পর এই প্রথম রাজ্য প্রশাসনে এত বড় রদবদল হলো, যেখানে একই দিনে 162 জন WBCS অফিসারকে বিভিন্ন দপ্তরে রদবদল করা হলো। যার মধ্যে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেলে 4 জন WBCS অফিসারকে নিয়োগ করা হলো। অর্থাৎ মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেলে আরো যাতে কর্মদক্ষতা, বিশেষ করে গ্রিভেন্স সেলের যে কাজের বর্তমানে যে বিভিন্ন যে কেন্দ্রীয় প্রকল্প শুরু হয়েছে, রাজ্যেরও একাধিক প্রকল্প রয়েছে, অর্থাৎ প্রকল্পগুলি যাতে দ্রুত কার্যকর হয় এবং যাতে দ্রুত গতিতে প্রকল্পগুলি পরিচালনা করা হয়, সেই কারণেই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী গ্রিভেন্স সেলে আরো 4 জন বিসিএস অফিসারকে নিয়োগ করা হলো। পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে সেটি হচ্ছে মুর্শিদাবাদের খড়গ্রামে বিডিওকে রদবদল করা হয়েছে। মূলত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে কিছু অভিযোগ হয়েছিল, সেই কারণেই রদবদল হয়েছে বলেই প্রশাসনিক মহলে জোর চর্চা। সব মিলিয়ে আজ 162 জন WBCS অফিসারের রদবদল হলো। বেশ। রেলের জায়গায় জবরদখল উচ্ছেদ মামলা অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি হিরণময় ভট্টাচার্যের। হাইকোর্টে 25টি মামলার একযোগে শুনানি।
30শে জুন পর্যন্ত উচ্ছেদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। রেলের জমিতে জবরদখল কিনা খতিয়ে দেখতে হবে। খতিয়ে দেখতে রেলকে রিপোর্ট দিতে হবে। পর্যবেক্ষণ বিচারপতি হিরণময় ভট্টাচার্যের। মঙ্গলে কোর্টে বুধে পথে। বিকেলে হঠাৎ ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা ও পুনর্বাসন ছাড়াই হকার উচ্ছেদের অভিযোগ। এসএন ব্যানার্জি রোড ধরে প্রতিবাদ মিছিলে তৃণমূল নেত্রী। ফের ধর্মতলায় এসে হকার উচ্ছেদ নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গোটা বিষয়টি নিয়ে তিনি আগাম কোনো আঁচ যাতে প্রশাসনের তরফ থেকে কেউ না পায় সেই বিষয়কেই তিনি কার্যত সামনে রেখে দিয়েছিলেন। যে জায়গা দিয়ে তিনি মিছিল করছেন ব্যবসায়ীদের জায়গা, হকাররা এখানে বহু বছর ধরে রয়েছেন, যদিও এখানে কোনো উচ্ছেদের ঘটনা ঘটেনি। তবে রাজনৈতিক দিক থেকেও জায়গাটি গুরুত্বপূর্ণ, তার কারণ এটি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত, আবার চৌরঙ্গী বিধানসভার মধ্যেও পড়ে। যে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী ব্লকে নাম লিখিয়েছেন, তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী বিধায়ক হিসাবেই থাকবেন। এই অবস্থাতে দাঁড়িয়ে হকার উচ্ছেদের মতো ক্ষেত্রে রাজ্য প্রশাসনের কাছে যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার চেষ্টা করেছেন যে আলোচনা না করে পুনর্বাসন না দিয়ে এভাবে হকার উচ্ছেদ করা চলবে না, তার পাশাপাশি তিনি এই রাস্তাতে মিছিল করে তিনি বার্তা দেওয়ার চেষ্টা করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়না বন্দ্যোপাধ্যায়কেও। মিছিলে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলাতে দেখতে পাওয়া গিয়েছে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশানার চট্টোপাধ্যায়, উপাসনা চৌধুরীর মতো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন করে সংগঠনে, তাদেরকেই। এক্ষেত্রেও বাকি যে কয়েকজন বিধায়ক এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন বা বাকি যে সমস্ত সাংসদরাও এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন বলে দাবি করছেন, তাদেরকেও এই কর্মসূচিতে লক্ষ্য করতে পারা গেল না। ক্যামেরা অসিত দাসের সাথে আমির ঘোষাল, নিউজ 18 বাংলা, ধর্মতলা।